খাওয়ার টেবিলে আমি স্বামীর প্লেটে ভাত বেড়ে দিয়েছিলাম বলে সে ঝাড়ি মেরে মুখ কালো করে উঠে চলে গেল। আমার শাশুড়ি যা মুচকি মুচকি হাসল। শাশুড়ি সালমা বেগম গজগজ করতে করতে বললেন, আমার ছেলেটার থেকে দূরে দূরে থাকবি। দেখছিস না তোকে সহ্য করতে পারে না। তুই তো আমার ছেলেটাকে খেতেও দিবি না, রাক্ষসী। অপমানে আমার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছিল। আমার বড় ভাসুর, বড় যা সবার সামনে বেশ অপমান বোধ হলাম। চোখের পানি আড়াল করে নওশাদের যাওয়ার পানে শূন্য চোখে তাকিয়ে থাকলাম। দৈনিক কত কথা শাশুড়ি যা থেকে শুনতে হয়। আমি নীলিমা, বাচ্চার মা হলেও বয়স এখনো 20। আজ আমার স্বামী নওশাদ বিদেশ থেকে বাড়িতে ফিরেছে। কত স্বপ্ন আশা ছিল নওশাদ বাড়ি ফিরলে একসাথে বসে খাবো, ঘুরবো, কিন্তু সব স্বপ্ন নিমিষেই ধূলিসাৎ হয়ে গেল। কোনো রকমে ডাইনিং টেবিল থেকে সরে আসলাম। দুপুরে আর খাওয়া হয়নি। বিকেলে ব্যাগ খুলে সবার জন্য আনা জিনিসগুলো এক এক করে দিল, অথচ নিজের স্ত্রীর জন্য কোনো কিছুই আনলো না। আমার কত খারাপ লাগছিল। নিজের 2 বছরের বাচ্চা ছেলেটার জন্য তো একটা খেলনা আনেনি। ওদিকে ভাইয়ের ছেলের জন্য জামা কাপড় খেলনাও নিয়ে এলো। যা ননদ, শাশুড়ি, শ্বশুর সবার জন্য শাড়ি, চুড়ি, জুতা, মোবাইল, কসমেটিক্স আরও কত কিছুই আনলো। আমি নীরবে সব দেখে সেখান থেকে রুমে চলে আসলাম। আসার সময় শাশুড়িকে বলতে শুনলাম, কিরে নওশাদ, তোর বউ ছেলের জন্য কিছুই তো আনলি না, বলে ওরা নিজেরাই হো হো করে হেসে উঠল। আমার সামনে ঠোঁট বাঁকিয়ে বলল, ওর জন্য কিছু আনলে শুধু শুধু টাকা নষ্ট হতো। আমি আর সহ্য করতে পারলাম না। রুমে এসে ডুকরে কেঁদে উঠলাম। এ বাড়িতে কেউ আমাকে সহ্য করতে পারে না। ভাবছিলাম স্বামী ফিরলে দিন বদলাবে। নওশাদ তো আগে এমন ছিল না। আমাদের প্রেমের বিয়ে ছিল, তখনকার দিনগুলো কত সুন্দর ছিল। কিন্তু বিদেশ থেকে এসে সে এমনভাবে বদলাবে। নওশাদ যাওয়ার পর এ বাড়িতে কাজের বুয়ার মতো খেটে আসি। কত মন জুগিয়ে চলার চেষ্টা করেছি, বিনিময়ে কিছুই পেলাম না। নওশাদ ভুলে গেল আমি কত কষ্টের টাকায় তাকে বিদেশ পাঠিয়েছিলাম। রুমে গিয়ে ভেতর থেকে দরজাটা লক করে দিয়ে আমি ধপাস করে চেয়ারে বসে পড়লাম। আমার 2 বছরের ছেলেটা এসে বলল, আম্মু, তুমি কাঁদছ কেন? ও আমার গলা জড়িয়ে ধরল। আমি অনেক কষ্টে নিজের চোখের পানি লুকিয়ে ওকে কোলে নিলাম। ওর কপালে চুমু খেয়ে বললাম, কাঁদছি না আমার লক্ষ্মী সোনা, বলেই ওকে বুকে চেপে ধরে রাখলাম। আমার সন্তানই আমার সব। আমি ভেঙে পড়লে চলবে না। আমার এই মুহূর্তে এসে মনে হতে লাগলো এবারের মানুষ আমাকে টিকতে দেবে না। নওশাদ আসার আগে আমার শাশুড়ি অন্য একটা রুম গুছিয়ে পরিষ্কার করে রেখেছে, সেখানে নওশাদ থাকে। আসার পর থেকে আমার সাথে তেমন কোনো কথাই বলেনি। ছেলেটাকেও কোলে নেয়নি। যেন আমি গোপনে খুব বড় একটা পাপ করেছি। পরদিন দুপুর 12টার কথা। আমি আমার ছেলেকে গোসল করাচ্ছিলাম। হঠাৎ বাইরে শোলগোল শুরু হলো। দরজার বাহিরে মহিলা কণ্ঠে শোনা গেল, তোর স্বামী আরেকটা বিয়ে করে আনছি রে বউ, তোর এবার কপালটা পড়ল। আমি ছেলেকে কোলে নিয়ে দরজার দিকে ছুটে গেলাম। বুকের ভেতরটা ধরফর করছিল। দরজা খুলতে দেখি উঠোনে মানুষের ভিড়। পাড়ার কয়েকজন মহিলা দাঁড়িয়ে ফিসফাস করছে, আর তাদের মাঝখানে নওশাদ দাঁড়িয়ে আছে, তার পাশে লাল শাড়ি পরা একটা মেয়ে। মেয়েটার বয়স খুব বেশি হলে 18-19, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আমার শাশুড়ি খুশিতে উজ্জ্বল মুখে বললেন, এইবার আমার ছেলের আসল বউ ঘরে আসলো, এবার শান্তি হবে। আমার মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ল। আমি নওশাদের দিকে তাকিয়ে কাপা গলায় বললাম, নওশাদ, এটা কি? সে বিরক্ত চোখে আমার দিকে তাকিয়ে বলল, চিৎকার চেঁচামেচি করো না, তোমাকে আমি অনেক আগেই মন থেকে সরিয়ে ফেলেছি। এই হচ্ছে আমার নতুন স্ত্রী মেহেরিন। আমার 2 বছরের ছেলে বাবাকে রেখে হাত বাড়িয়ে বলল, আব্বু, কিন্তু নওশাদ একবারও ছেলের দিকে তাকালো না। আমার বুকটা মোচড় দিয়ে উঠল। এত বছরের ভালোবাসা, এত ত্যাগ, সব যেন এক মুহূর্তেই শেষ হয়ে গেল। বড় যা মুচকি এসে বলল, কি হলো, এখন বুঝছো তোমার জায়গা কোথায়? আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। ছেলেকে বুকে জড়িয়ে নিজের রুমে চলে এলাম। দরজা লাগিয়ে হাউমাউ করে কাঁদতে লাগলাম। কিন্তু কান্নার মাঝেও একটা কথা মাথায় ঘুরছিল, আমি কি সত্যি এতটা অসহায়? সেদিন রাতে আমি একটা সিদ্ধান্ত নিলাম, আর নয়, এবার নিজের জন্য বাঁচব।
পরদিন সকাল থেকে পুরো বাড়িতে উৎসবের আমেজ। নতুন বউকে নিয়ে সবাই ব্যস্ত। রান্নাবান্না, হাসাহাসি, গল্প সবকিছু চলছিল। অথচ আমি যেন এ বাড়ির কেউই না। আমি চুপচাপ নিজের ছেলেকে খাওয়াচ্ছিলাম। তখন হঠাৎ আমার শ্বশুর এসে আমার সামনে দাঁড়ালেন। নীলিমা, কিছু মনে করিস না মা, যা হওয়ার হয়ে গেছে। সংসার টিকিয়ে রাখতে হলে তোকে মানিয়ে নিতে হবে। আমি তিক্ত হেসে বললাম, আমি কিসের সঙ্গে মানিয়ে নেব আব্বা? নিজের স্বামীর দ্বিতীয় বউয়ের সঙ্গে? তিনি দীর্ঘশ্বাস ফেলে চলে গেলেন। সেদিন বিকেলে আমি আমার বাবার বাড়িতে ফোন দিলাম। মা ফোন ধরতেই কান্না চলে এলো। সব খুলে বললাম, কিন্তু মায়ের কথায় আমি আরও ভেঙে পড়লাম। মা, মেয়েদের জীবন এমনই, একটু সহ্য কর, বাচ্চার মুখের দিকে তাকিয়ে সংসার কর। আমি ফোনটা কেটে দিলাম। বুঝলাম আমার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। রাতে নওশাদ প্রথমবার আমার রুমে এলো। আমি ভেবেছিলাম হয়তো অনুতপ্ত হবে, কিন্তু সে ঠান্ডা গলায় বলল, তুমি চাইলে এ বাড়িতেই থাকতে পারো, তবে আমার জীবনে কোনো অধিকার দেখাবে না। আমি শান্ত চোখে তার দিকে তাকালাম। একটা প্রশ্নের উত্তর দেবে? কি? আমি কি অপরাধ করেছিলাম? নওশাদ কিছুক্ষণ চুপ থেকে বলল, বিদেশে গিয়ে বুঝেছি তুমি আমার যোগ্য নও। কথাটা শুনে আমার চোখে পানি এলো ঠিকই, কিন্তু এবার আমি কান্না লুকালাম না। শুধু মনে মনে বললাম, একদিন এই অপমানের জবাব আমি নিজের সফলতা দিয়েই দেব। পরের কয়েকদিনে আমার জীবন আরও কঠিন হয়ে উঠল। নতুন বউ মেহেরিনকে সবাই মাথায় তুলে রাখে, আর আমার ভাগ্যে পড়ে ঘরের সব কাজ। একদিন দুপুরে রান্নাঘরে কাজ করছিলাম, হঠাৎ মাথা ঘুরে পড়ে গেলাম। কয়েক ঘন্টা কিছুই হয়নি। জ্ঞান ফিরতে দেখি আমার ছেলে কাঁদছে, আর মেহেরিন দরজার পাশে দাঁড়িয়ে চুপচাপ তাকিয়ে আছে। সে ধীরে ধীরে এসে আমাকে পানি দিল। আপা, একটু পানি খান। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। সে নিচু গলায় বলল, আমি জানতাম না ভাইয়া বিয়ের কথা লুকিয়ে রেখেছিল। আমাকে বলা হয়েছিল উনি অবিবাহিত। আমি স্তব্ধ হয়ে গেলাম। তুমি জানতা না? মেহেরিন মাথা নেড়ে কেঁদে ফেলল। সেদিন প্রথমবার বুঝলাম এই মেয়েটাও প্রতারণার শিকার। রাতে আমি চুপচাপ বসেছিলাম। তখন আমার পুরনো বান্ধবী রিমি ফোন দিল। সব শুনে সে বলল, তুই আর সেখানে থাকবি না, তুই তো সেলাই খুব ভালো পারিস। আমি একটা বুটিক হাউজে কাজের ব্যবস্থা করে দিতে পারবো। আমার বুকের ভেতর নতুন আশার আলো জ্বলে উঠল। আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বললাম, নীলিমা, এবার তোর নিজের পায়ে দাঁড়ানোর সময় এসেছে। এক সপ্তাহ পর আমি গোপনে বুটিক হাউজে কাজ শুরু করলাম। সকালে সব কাজ শেষ করে কয়েক ঘন্টার জন্য বের হতাম। কেউ বুঝতে পারত না। প্রথম মাসের বেতন হাতে পেয়ে আমার চোখ ভিজে উঠেছিল। খুব বেশি টাকা না, তবু সেটা ছিল আমার নিজের উপার্জন। আমি ছেলের জন্য একটা ছোট গাড়ির খেলনা কিনলাম। বাড়িতে ফিরতেই শাশুড়ি রেগে বললেন, কোথায় গিয়েছিলি? আমি এবার মাথা নিচু করলাম না। কাজে। কিসের কাজ? নিজের সম্মানের কাজ। আমার উত্তর শুনে সবাই অবাক হয়ে গেল। সেদিন রাতে নওশাদ আমাকে বলল, তুমি চাকরি করবে? সেটা আমি পছন্দ করি না। আমি শান্তভাবে বললাম, আপনার পছন্দ অপছন্দে আমার জীবন আর চলবে না। সে রাগে চলে গেল, কিন্তু সেই প্রথমবার আমি ভয় পাইনি। ধীরে ধীরে আমার কাজের সুনাম বাড়তে লাগলো। বুটিক হাউজের মালিক আমার ডিজাইন খুব পছন্দ করলেন। কয়েক মাসের মধ্যেই আমার বেতন বাড়ল। একদিন অফিসে কাজ করছিলাম, তখন রিমি এসে বলল, তোর ডিজাইনের ছবি অনলাইনে ভাইরাল হয়েছে। আমি বিশ্বাস করতে পারছিলাম না। অনেক মানুষ আমার কাজের প্রশংসা করছে। সেদিন বাসায় ফিরে দেখি বাড়িতে ঝগড়া চলছে। মেহেরিন কাঁদছে, নওশাদ চিৎকার করছে। পরে জানতে পারলাম বিদেশে নওশাদের চাকরি চলে গেছে, অনেক ঋণও হয়েছে। শাশুড়ির মুখের সেই অহংকার আর নেই। কিছুদিন পর নওশাদ আমার কাছে এসে বলল, নীলিমা, কিছু টাকা দরকার, খুব বিপদে আছি। আমি অনেকক্ষণ চুপ থেকে বললাম, যে মানুষটা বলেছিল আমার জন্য টাকা খরচ করা অপচয়, আজ সে আমার কাছে সাহায্য চাইছে। নওশাদ মাথা নিচু করে রইল। আমি টাকা দিলাম না, তবে বললাম, মানুষকে ছোট করলে একদিন নিজেকেও ছোট হতে হয়। আরও কয়েক মাস পর আমি নিজের ছোট একটা বুটিক খুললাম। নাম দিলাম লক্ষ্মী সোনা বুটিক, আমার ছেলের নামে। উদ্বোধনের দিন রিমি
কয়েকজন কর্মচারী আর এলাকার মানুষজন ছিল। আমি যখন দোকানের সামনে দাঁড়িয়েছিলাম তখন হঠাৎ দেখি নওশাদ দূরে দাঁড়িয়ে তাকিয়ে আছে। তার চোখে আজ আগের সেই অহংকার নেই। সে ধীরে ধীরে এসে বলল, নীলিমা, আমি ভুল করেছি, আমাকে আরেকটা সুযোগ দিবে? আমি শান্ত গলায় বললাম, যেদিন আমি তোমার পাশে দাঁড়িয়েছিলাম সেদিন তুমি আমাকে অপমান করেছিলে। আজ আমি নিজের পায়ে দাঁড়িয়েছি বলে ফিরে আসতে চাইছো? নওশাদ চুপ হয়ে গেল। আমি ছেলের হাত ধরে বললাম, আমার জীবন এখন শুধু আমার আর আমার সন্তানের। সেদিন প্রথমবার আমি নিজেকে সত্যিকারের মুক্ত মনে করলাম। সময় গড়িয়ে 1 বছর কেটে গেল। আমার বুটিক এখন বেশ পরিচিত। শহরের অনেক মানুষ আমার ডিজাইন পছন্দ করে। আমি আর আগের সেই ভীতু নীলিমা নেই। এখন আমি আত্মবিশ্বাসী একজন নারী। একদিন খবর পেলাম মেহেরিন নওশাদের সংসার ছেড়ে চলে গেছে, কারণ নওশাদ আগের মতোই বদমেজাজি আর দায়িত্বহীন। খবরটা শুনে আমার খারাপ লাগলো, তবে অবাক হইনি। সেদিন রাতে বারান্দায় দাঁড়িয়েছিলাম। আমার ছেলে এসে জড়িয়ে ধরে বলল, আম্মু, তুমি এখন আর কাঁদো না কেন? আমি হেসে ওকে বুকে টেনে নিলাম, কারণ আম্মু এখন শক্ত হতে শিখেছে। আকাশে তখন পূর্ণিমার চাঁদ। অনেকদিন পর মনে হলো জীবনে অন্ধকারের পর সত্যি আলো আসে। আজ আমি একটা বড় ফ্যাশন প্রদর্শনীতে অংশ নিতে এসেছি। আমার ডিজাইন এখন অনেক দূর পর্যন্ত পরিচিত। মঞ্চে আমার নাম ঘোষণা হতেই সবাই হাততালি দিল। আমি স্টেজে উঠে দাঁড়াতেই চোখের কোণে পানি চলে এলো। মনে পড়ে গেল সেই অপমানের দিনগুলো। সেদিন ডাইনিং টেবিল, সেই অবহেলা, সেই কান্না। অনুষ্ঠান শেষে বাইরে বের হতেই দেখি নওশাদ দাঁড়িয়ে আছে। তাকে খুব ক্লান্ত আর ভাঙা লাগছিল। সে ধীরে গলায় বলল, তুমি সত্যি অনেক দূর চলে গেছো নীলিমা। আমি মৃদু হেসে বললাম, মানুষকে ভেঙে ফেলতে গেলে কখনো কখনো সে আরও শক্ত হয়ে যায়। নওশাদ চোখ নামিয়ে বলল, ক্ষমা করে দিও। আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, আমি তোমাকে অনেক আগেই ক্ষমা করেছি, কারণ তোমাকে ঘৃণা করে রাখলে আমি সামনে এগোতে পারতাম না। তারপর আমি আমার ছেলের হাত ধরে সামনে এগিয়ে গেলাম। পেছনে ফেলে এলাম সব অপমান, সব কান্নার, সব কষ্টকে। জীবন আমাকে শিখিয়েছে ভাগ্যরেখা বদলাতে হলে আগে নিজেকে বদলাতে হয়। সমাপ্ত।